জয়গুরু জয়গুরু জয়গুরু। আজকে আমি ঠাকুরের গ্রন্থ নারায়ণী দেবীর লেখা নীলাচলে ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ড থেকে কিছু অংশ আজকে পাঠ করছি। জয়গুরু। মোটরে বেশ খানিকটা ঘুরে এসে প্রিন্সেপ ঘাটে বসেছেন ঠাকুর, একেবারে গঙ্গার কোলে এক সিঁড়িতে। সূর্য অস্ত যায় যায়। কয়েক ধাপ উপরে এক সিঁড়িতে ফণিবাবু বসে আছেন। হঠাৎ কানে এলো মাতাল দুটো গোরার চিৎকার। চেয়ে দেখেন রেড রোডের ওপারে ময়দানের ওপর দিয়ে দুটো মাতাল শেলের অকথ্য গালিগালাজ করে সামনের দিকে যাচ্ছে, আর যাকেই পাচ্ছে তেড়ে গিয়ে ঘুষি মারছে আর পায়ে পায়ে এগিয়ে আসছে গঙ্গার দিকে। উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ান দাদামশাই। দাদামশাই মানে ফণিভূষণ মিত্র। খুব বেশি দূরে নাই গোড়া দুটো। এই ঘাটে এসে পড়া বিচিত্র কিছু নয়। ঠাকুর, সভয়ে ডাক দেন তিনি। উঠে আসুন গাড়িতে। দুটো গোড়া মাতাল হয়ে মারপিট আরম্ভ করেছে রাস্তার ওপর। কোনো সাড়া নাই। মানাভিমান রাগ রঙ্গ যতই করুন, গুরুকে আন্তরিক শ্রদ্ধা করতেন ফণিবাবু। সাড়া না পেয়ে কাজে একটু কুণ্ঠিত হলেন। অন্তরে বুঝলেন আপন ভাবে বিভোর হয়ে রয়েছেন তার ঠাকুর। ব্যাঘাত করব এই ধ্যানানন্দে? কয়েক সেকেন্ড ইতস্তত করেন, কিন্তু উপায় নেই। চেঁচামেচি গালিগালাজ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এইদিকে ঘাটের দিকেই ওদের লক্ষ্য যেন। ঠাকুর, শুনছেন? জোরে এবার ডাক দিলেন একটা। কি? গম্ভীর প্রত্যুত্তর এলো। আবার সংকোচ বোধ করেন ফণিবাবু। উত্তরের ধরনে বুঝেছেন মানুষটির মন এখানে নাই। অন্তর্বর্তী কলপ প্রবাহিনী ভাগীরথীর ধারা ধরে কোন সাগর সঙ্গমে উদাও হয়ে গেছে কে বুঝি। কাছে এগিয়ে এসে বিনীত অনুনয়ে বললেন, ঠাকুর, দুটো মাতাল গোড়া মারপিট করতে করতে এদিকে আসছে। কথায় বাধা পড়ল। তার বক্তব্য শেষ না হতেই ঠাকুর বলে উঠলেন, আসুক, আমার কি? স্বর ঈষৎ রুক্ষ যেন। দাদামশাই আমাদের কাছে বলতেন। শুনে হাড় জ্বলে গেল। নাও ঠেলা, তোমার কি? তা তো বটেই। বেশ জানো আগে ফণিকে মেরে লাশ বানিয়ে তবে তোমায় ছুঁতে পারবে, তাই বলে বসলে আমার কি? ওদিকে আমার যে প্রাণ সংশয়। আমি একা ওই দুটো ষণ্ডমর্ককে ঠেকাতে পারবো? রাগ করে বলি, উঠে আসুন গাড়িতে। কি হচ্ছে? এ কি ছেলে খেলে নাকি? মাতাল আপনাকে সাধু ভেবে ছেড়ে দেবে ভেবেছেন? আমি বা একা ওদের দুজনকে আটকাবো কি করে? কোনো উত্তর নাই। যেন কে কাকে বলছে। যেমন বসেছিল তেমনি বসেই রইল গা। তার বলার ভঙ্গিতে না হেসে পারি না। তারপর দাদামশাই চোখ বুজে বসে রইলেন কিছুক্ষণ। চোখ মেলে চাইলেন যখন তার রক্তাভ চোখ দুটি বাষ্পাচ্ছন্ন হয়ে উঠেছে একটু। তীক্ষ্ণ অন্তর্ভেদী চাহনি যেন অন্তর্মুখ। ভাবে বুঝতে পারি মনে মনে সেদিনের ছবিটি আস্বাদন করছেন। গলা নামিয়ে ধীরে ধীরে বলতেন, চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না দিদিমণি। ঘোড়া দুটো ততক্ষণে রাস্তা পার হয়ে এদিকে এসে পড়েছে। সামনেই পড়ল একটা বিহারি, হয়তো কুলি কামিনের কাজ ধরার জন্য জেটিতে এসেছিল। দিল তার পেটে ধাঁই করে এক ঘুষি বসিয়ে। আরে রাম বলে ঠিকরে এদিকে গিয়ে পড়ল লোকটা। কি চেহারা মাতাল দুটোর! কাছে এসে পড়েছে। আমি কাঠ হয়ে চেয়ে দেখছি 10টা বাঘে খেয়ে কুলোতে পারবে না, যেন এমনই তাগড়াই জোয়ান। আর ঘাড় তো নয়, যেন বৃষস্কন্ধ যাকে বলে। ইয়া হাতের কবজি। দেখছো তো আমাকে? 10 জন বাঙালির মধ্যে দাঁড়ালে লোকে ফিরে তাকিয়ে বলে মশাইয়ের স্বাস্থ্যখানা দেখার মতো, কিন্তু আমি তাদের কাছে একখানা পোক ছানা, মানে পাখির ছানা বা পোকার ছানা। তার উপর স্কচ হুইস্কি খেয়েছে নির্জলা। রক্ত ফেটে বেরোচ্ছে চোখে মুখে। একটা মানুষ যেন 5টা হয়ে ফুলেছে। গাঁ গাঁ করে তেড়ে আসছে আমাদের ঘাটের দিকে। শেলের তো বড় কঠোর শুষ্ক ওদের জীবন। ডাঙায় নামলেই তাই পশু হয়ে যায় ওরা। দাপাদাপি না করে পারে না। তোমায় বলবো কি ভাই, বুকের রক্ত আমার জল হয়ে গেল। ঠাকুরকে ডেকে তোলার আর সময় নাই। ব্যাটারা দেখেছে দুটো নেটিভ আছে গঙ্গার ধারে,
মেরে হাতের সুখ করে নেবে। বুনো মোষের মতো গোঁ ভরে সোজা ওই দিকেই আসছে, আর সে কি যাচ্ছে তাই খিস্তি করছে। নিরুপায় চারিদিক অন্ধকার দেখেন ফণিবাবু। ঠাকুরের জন্য মার খেতে তার আপত্তি ছিল না, কিন্তু তবুও বাঁচাতে পারবেন না তাকে, এই আফসোস। গুরুচরণ বোধহয় গাড়ি নিয়ে পালাবে, কখনোই নেমে আসবে না সাহায্য করতে। যা লোক ও! এলো এলো, আস্তিন গুটিয়ে ছাতি ফুলিয়ে ফণিবাবু রুখে দাঁড়িয়েছেন। তারই মধ্যে দেখছেন ঘাটের শেষ সিঁড়িতে নিশ্চল হয়ে বসে আছেন একজন, যেন পাথরেরই ঠাকুর। রাগ বিরক্তি যত হচ্ছে, সেই সঙ্গে একটা সশ্রদ্ধ বিস্ময়। লোকটা কি? দাদামশাই বলতেন। ভাবলাম হামবাগ না সত্যিই যোগীও, বুঝতে পারলাম না বাবা। বেশি ভাবার সময়ও ছিল না। ওরা দুটো তখন ঘাটের সিঁড়িতে পা দিয়েছে। তড়িতে ভেবে নিচ্ছি একবার কি মিষ্টি কথায় নিরস্ত করতে যাব, না প্রথমেই হাতাহাতি করব। হাতাহাতিতে যে পারবো না, সেটা দিনের আলোর মতোই দেখতে পাচ্ছি। এমন সময় ওদের সেই বুটের শব্দ আর মত্ত কণ্ঠের প্রলাপেই বোধহয় সঙ্গীত ফিরলেন ঠাকুরের। যৌবনে অভিনয়ের শখ ছিল দাদামশায়ের। গঙ্গার ঘাটের সেই একাঙ্ক নাটকটা তিনি একাই চমৎকার অভিনয় করে দেখাতেন আমাদের। মাতাল দুটো ঠিক ফণিবাবুর এক সিঁড়ি উপরে তখন। চকিতে ঘাড় ফিরিয়ে একবার তাকালেন ঠাকুর। দাদামশাই বলতেন, সেই ঝুঁটি বাঁধা চুল আর দাড়ি গোঁফে ঢাকা মুখ, তার উপরে নির্বিকার অতি প্রশান্ত গম্ভীর একটা ভাব। ঘাড় ফিরিয়ে যে তাকালো, যেন খোঁচা খেয়ে মাথা তুলে চাইল বনের ঘুমন্ত সিংহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না এমনই ভঙ্গি। বলবো কি দিদিমণি, একটার হাতে একটা খালি বোতল, অন্যটার হাতে আধা ভর্তি বোতল একটা। ওই বোতল মাথায় ভাঙবে আমাদের এই মতলবেই ঝড়ের মতো আসছে। ঠাকুর ফিরে চাওয়া মাত্রই প্রচণ্ড ধাক্কা খেয়ে সচল ইঞ্জিন থেমে যাবার মতো ঠিক যেন ধাক্কা খেয়ে থেমে গেল দুজনে। একেবারে ডেড স্টপ। এখনো চোখে ভাসে দাদামশায়ের বর্ণনা। মাতাল দুই গোড়া বিস্ফারিত চোখে একটু ঘাড় ঘুরিয়ে ঝুঁকিয়ে দেখছে ঠাকুরকে, কিন্তু তিনি একবার চেয়েই আবার যেমন ছিলেন তেমনই বসে আছেন গঙ্গার দিকে মুখ করে। ঠাকুর ফিরে চাওয়া মাত্র একজন বলে উঠেছিল, ওহ! তারপর বিড় করে কি বলাবলি করলো দুটোতে, ফণিবাবু বুঝতে পারলেন না। খুব আশ্চর্য কিছু দেখে ভয় পেলে মানুষ যেমন উৎকণ্ঠ হয়ে তাকিয়ে থাকে, কয়েক সেকেন্ড ঠিক তেমনই হতচকিতভাবে দাঁড়িয়ে থেকে পরক্ষণে পিছন ফিরে সিঁড়ি ভাঙতে লাগলো মাতাল দুটো। ঘাটের উপরে উঠেই আবার আগের মতোই গালিগালাজ করতে করতে আর একদিকে ধাওয়া করল তারা। ফণিবাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। এই প্রসঙ্গে যোগেশ্বর গাঙ্গুলি তার লেখা একটি ঘটনা উল্লেখ করেছেন। সেও কলকাতাতেই ঘটেছিল। গড়ের মাঠে সেদিন প্রসিদ্ধ দুটি দলের খেলা। ঠাকুরকে নিয়ে কোনো এক গুরুভাই, রাজা সাহেব, ফণিবাবু বা অন্য কেউ, যোগেশ্বরদা সেই নামগুলো দেননি, গঙ্গার ধারে বেড়াতে এসেছিলেন। কি খেয়াল হলো, মোটর থামিয়ে ঠাকুরও মাঠের একপাশে নেমে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলেন। এমন সময় অত্যধিক ভিড়ের চাপ হওয়ায় ঘুষ হওয়ার দুই সার্জেন্ট মাঠের একদিকে বিশৃঙ্খলা ঘটবার ভয়ে ঘোড়া থেকে নেমে ব্যাটন হাতে এলোপাথারি পিটাতে আরম্ভ করল। সেই সঙ্গে কিল চড় ঘুষিও যে চালাচ্ছে না তা নয়, যে যেদিকে পারছে পালাচ্ছে। ভিড়ের জন্য ঠাকুরের সঙ্গী যিনি, তিনি প্রথমটা সার্জেন্টের উপস্থিতি দেখতে পাননি। সামনের মানুষগুলি হঠাৎ ছিটকে সরে যেতেই ব্যাটন হাতে দুই লালমুখোকে তিনি দেখতে পেলেন। তখন আর সরে যাওয়ার উপায় নেই, এতই কাছে এসে পড়েছেন দুজনে। এদিকে দুই হাতে কিল চড় চাবুক চালাতে চালাতে ঠাকুরের সামনাসামনি এসে পড়েই সার্জেন্ট দুটি থমকে দাঁড়িয়ে গেল। একে অপরকে বলল, হি ইজ এ জেন্টলম্যান। অন্যজন সায় দিল, ও ইয়েস। তারপর দুজনেই ঘুরে অন্যদিকে চলে গেল। ভদ্রলোক মানে আমাদের ঠাকুর যেমন খেলা দেখছিলেন ঠিক তেমনই দেখতে লাগলেন। দাদামশাই বলেছিলেন, একদিন হাওড়া কোর্টের বার লাইব্রেরিতে
উকিলদের মধ্যে তর্ক উঠেছিল, প্রকৃত সাধু চেনা যায় কি করে। নানা জনে নানা কথা বলছে, আমি চুপ করে বসে আছি। শেষে হেমচন্দ্র ঘোষ, আমাদের গুরুভ্রাতা, বললে, কি হে, তুমি চুপচাপ কেন, বলো কিছু। তখন আমি বলেছিলাম, দেখো, সাধু পরখ করতে যদি চাও তো একটা খোলা জায়গায়, এই ধরো কোনো মাঠে কি সমুদ্রের ধারে, সার সার সাধুদের বসিয়ে একটা বাঘ ছেড়ে দাও। ওর মধ্যে যে উঠে পালাবে না, জানবে সেই ঠিক সাধু। সময় না হলে বাঘেও ছোঁয় না এই জ্ঞান বা এই ভগবিশ্বাস তার মধ্যে পাকা হয়ে গেছে, জানবে। মৃত্যু ভয় জয় করেছে যে, তাকেই বলি সাধু। হই হই করে উঠল সবাই। এ কি হয়? আমি দম্ভ করে বলেছিলাম, হয়, আমি চোখে দেখেছি। তারপর বললাম বস্তারে স্টেটে যাওয়ার পথে ইন্দ্রাবতী নদীর ধারে সেই অভিজ্ঞতা আর এই প্রিন্সেপ ঘাটের ব্যাপারটা। সবাই হাঁ হয়ে গেল শুনে। বললে, তোর গুরুকে একদিন দেখা ফণি। আমি বললাম, শখ থাকে নিজেই গিয়ে দেখে এসো, আমার বইয়েই গেছে। বস্তার স্টেটে যাওয়ার সেই ভয়াবহ অভিজ্ঞতাটাও শিশিরদা তার নিগমানন্দ স্মৃতি দ্বিতীয় সংস্করণে বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা ফণিবাবুর মুখে শুনেছি সেই গল্প। কি অপূর্ব করেই না বলতেন। মোটর যেমনি স্লিপ করে নদীগর্ভে পড়ার উপক্রম হলো, ঠাকুর বলে উঠলেন, সেরেছে রে, মুখে মুচকি হাসি, যেন কি আমাদের কাণ্ডই হচ্ছে, কি আমাদের কাণ্ডই হচ্ছে। খরস্রোতা পাহাড়ি নদীতে মোটরের পিছনের চাকাগুলি প্রায় ডুবে গেছে। ঝম 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 শব্দে পাথর ঠেলে উঠেছে, ছুটছে ইন্দ্রাবতী, গর্জনে কানে তালা লাগে। স্রোতের বেগে মোটরখানা কাঁপছে, তার মধ্যেই হুঁকার বাক্স, সুটকেস ইত্যাদি সব ঠাকুরের বিশেষ প্রয়োজনীয় জিনিস মোটরের মধ্যে যেগুলো ছিল সব গিয়ে পড়েছে ঠাকুরের বুকের ওপর, কারণ মোটরের পূর্বভাগ খাড়া হয়ে গেছে, পশ্চাৎভাগ ঢালু পাড় দিয়ে নেমেছে নদীতে। তাড়াতাড়ি মোটরের দরজা খুলিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এসে সঙ্গীরা দেখেন মালের বোঝার নিচে দিব্যি নিশ্চেষ্ট হয়ে আছেন একজন, মানে আমাদের ঠাকুর। নেমে আসুন শিগগির বলায় উত্তর হয়েছিল, আমি ঊর্ধ্বপদ হেঁট মুন্ডু হয়ে বেশ শুয়ে আছি বাপু, উঠতে টুটতে পারবো না। যেন কি মজাই না হয়েছে। মরণ ভয়ের সামনে এসে তার এই যে বেপরোয়া আনন্দের ভাবটি গভীরভাবে ফণিবাবুকে প্রভাবিত করেছিল। পঞ্চাননতলার বাড়িতে রাজা সাহেবকে আরও ভালো করে চিনলাম। দার্জিলিংয়ে তাকে দেখলাম, কিন্তু আমি পালাতাম দেখলেই, তাই স্মৃতি অনেকটাই ঝাপসা। কিন্তু হাওড়ায় তাকে যেভাবে দেখলাম আমি ভুলিনি। পথের গুরু নিবন্ধে সুকোমামা রাজা সাহেব যে বর্ণনা দিয়েছিলেন, সে এই সময়ের বর্ণনা। 1927 সালের ডিসেম্বরে দাদামশাইয়ের 203 নম্বর পঞ্চাননতলার বাড়িতেই রাজা সাহেব প্রথম ঠাকুরকে দেখা পান। ফলে ফণিবাবুদের সমগ্র পরিবারটি সঙ্গেই রাজা সাহেবের প্রথামোদী অন্তরঙ্গতা হয়। তাদের কাছে রাজা সাহেবের হাওড়ার বাড়িতে প্রথম আসা সম্বন্ধে যা শুনেছি, তাতে ঠাকুরের আর এক পরিচয় মেলে। একজন সঙ্গী সহ রাজা সাহেব বেলা 4:30 নাগাদ পঞ্চাননতলায় এসেছিলেন। ঠাকুর সেদিন ডায়মন্ড হারবারে গেছেন, ফণিবাবু তখনও কাছারিতে। বাড়ির ছেলেদের মারফত আগন্তুকের পরিচয় জেনে মিত্রজয়া তো সন্ত্রস্ত। কি করবেন, কোথায় বসাবেন রাজ অতিথিকে ভেবে পান না। ফণিবাবুর সেই পুরনো বৈঠকখানা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝবেন, লোহার চেয়ার, আলমারি ও কাঠের টেবিলে ঠাসা ছোট্ট ঘরখানি রাজরাজরার পক্ষে মোটেই সুখদায়ক ছিল না। শীতের বেলা দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, সেই সঙ্গে হাওড়ার অসহ্য মশার ঝাঁক। ফ্যানের বালাই নেই ঘরে। ছেলেরা একজন একটা হাত পাখা নিয়ে বাতাস করবার উপক্রম করতেই রাজা সাহেব তার হাত হতে সেটা কেড়ে নিয়ে মুচকি মুচকি হাসছেন। কাছারি হতে ফিরে ব্যাপারটা দেখে ফণিবাবুও তটস্থ। তবে বস্তার রাজ্যে মোটেই কড়া মেজাজের লোক নন, এবং মাই ডিয়ার তা বোঝাই গেছে, সেটা আলাপেই ধরতে পেরেছেন ফণিবাবু। ঠাকুরের ফিরতে দৈবগত্যা সেদিন খুব দেরি হলো। প্রায় 9:30 বেজে গেল রাত্রির। গাড়ি হতে নেমেই বৈঠকখানায় লোক দেখে ফণির মক্কেল এসেছে ভেবে ঠাকুর গট গট করে বাড়ির
খিড়কি দুয়ারের দিকে চলেছেন। এমন সময় ফণিবাবুর মুখে ঠাকুর এসেছেন বার্তা পেয়ে রাজা সাহেব তাড়াতাড়ি উঠে এসে পথের মাঝখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণামটি নিয়েই বিনা বাক্য ব্যয়ে ঠাকুর আবার হাঁটা ধরলেন। উঠান দিয়ে ঘুরে দালানির দিকে গিয়ে একেবারে সোজা দোতলায়। পিছু পিছু গিয়ে তিনি চেয়ারে বসতেই হাত পাখা দিয়ে বাতাস করতে করতে দিদিমণি নিচু গলায় বললেন, বেচারি বিকেল থেকে আপনার জন্য পথ চেয়ে বসে আছে। ফণিবাবুও ততক্ষণে গিয়ে পড়েছেন। গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে ঠাকুর উপেক্ষা ভরে বললেন, কে ও বেটা, কি চায়? দাদামশাই সম্ভ্রমভাবে বললেন, উনি বস্তারির রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও আপনার বই পড়ে ব্যাকুল হয়ে দেখা করতে এসেছে। কথা শেষ হতে না হতেই জবাব হলো, এখন দেখা টেকা হবে না, গরজ থাকে কাল আসবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।